কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা পেপারটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই B1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 4টি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে 4টি কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করে যাও অবশ্যই পরীক্ষার খাতায় তোমরা কমন পাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন 4টির অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেনটি ছিল দেশভাগের ক্ষত ও স্বজন হারানোর বেদনা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে কিভাবে উপস্থাপিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের যে নীলকণ্ঠ পাখির খোঁজে যে উপন্যাসটি রয়েছে অতীন বন্দ্যোপাধ্যায়ের, সেই উপন্যাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে খুব সহজে সেখান থেকে ভিডিওটি দেখে নিও। দেখো, কোশ্চেনটির অ্যান্সার হবে, দেখো উত্তরে লিখবে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে দেশভাগের ক্ষত ও স্বজন হারানোর বেদনা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আন্দোলনকে ম্লান করে দিয়েছিল। 1947 সালের দেশভাগ, এই বিভাজন শুধু একটি ভৌগোলিক সীমারেখা ছিল না, ছিল মানুষের মনোজগতে এক গভীর ক্ষত, স্বজন হারানোর যন্ত্রণা আর চিরস্থায়ী অনিশ্চয়তার প্রতীক। অতীন বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নীলকণ্ঠ পাখির খোঁজে এই দেশভাগের পটভূমিতেই রচিত এক মর্মস্পর্শী আখ্যান। উপন্যাসটি ধর্মীয় বিভেদের বিশ্ববাষ্প, সাম্প্রদায়িক দাঙ্গা, বাস্তুচ্যুতির বেদনায় এবং মানুষের আত্মপরিচয়ের সংকটকে নিপুণভাবে চিত্রিত করেছে। উপন্যাসের শুরুতেই আমরা দেখি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এক সহজ ও স্বাভাবিক সহাবস্থানের ছবি। ধনকর্তার ছেলে জন্মের সংবাদ নিয়ে ইসমের ধনকর্তার বাড়িতে যাওয়া, অথবা সোনা আর ফতিমার শৈশবের অবিচ্ছেদ্য বন্ধুত্ব এই সৌহার্দ্যেরই প্রমাণ। কিন্তু ধীরে ধীরে সাম্প্রদায়িকতার বীজ কেমন করে সম্পর্কগুলোতে ফাটল ধরাতে শুরু করে তা লেখক অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখিয়েছেন। জব্বরের মহেন্দ্রনাথের খবর নিয়ে যেতে না চাওয়া বা মালতী ও শামসুদ্দিনের সম্পর্কে টান পড়েন, এগুলি ইঙ্গিত দেয় আসন্ন বিভেদের। যুব সমাজ এই বিভেদকে মেনে নিতে পারলেও পূর্ববর্তী প্রজন্মের মধ্যে গেড়ে বসা সংস্কারগুলো সহজে মুছে যায়নি। এরপর নেক্সট পয়েন্ট, স্বজন হারানোর বেদনা ও বাস্তুচ্যুতি। দেশভাগের সবচেয়ে নির্মম দিকটি হলো বাস্তুচ্যুতি। সম্পূর্ণ গৃহস্থ পরিবারের রাতারাতি সর্বহারা হয়ে উদ্বাস্তু শিবিরে ঠাঁই নেওয়া, অথবা সোনার মতো চরিত্রের কলকাতা এসে জাহাজের ডেকে কাজ নেওয়া, এই চিত্রগুলি তৎকালীন লাখ লাখ মানুষের জীবনের বাস্তবতাকে তুলে ধরে। ভিটেমাটি হারানোর বেদনা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং আত্মপরিচয়ের সংকট উপন্যাস জুড়ে প্রকট হয়ে উঠেছে। শামসুদ্দিন উপলব্ধি, ফতিমার একাকিত্ব এবং ইসমের মৃত্যুর সময় তার পাশে কেউ না থাকার ঘটনা প্রমাণ করে যে দেশভাগ মানুষের জীবনকে এক গোলকধাঁধায় পরিণত করেছিল। মানুষ তখন ব্যক্তিগত দুঃখ, হতাশা আর রাষ্ট্রীয় পরিবর্তনের ক্লান্তিকালে বিপর্যস্ত ছিল। নেক্সট পয়েন্ট, সম্পর্কের ভাঙন ও আত্ম অনুসন্ধান। উপন্যাসে শুধু ভিটেমাটি হারানো নয়, বরং সম্পর্কের ভাঙন এবং আত্ম অনুসন্ধান ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। মালতীর জব্বর কর্তৃক শ্লীলতাহানি দেশভাগের ফলে নারীর নিরাপত্তাহীনতার এক কালো দিক উন্মোচন করে। দেশভাগের কারণে তৈরি হওয়া অস্থিরতাময় মানুষের পারস্পরিক বিশ্বাসে চির ধরেছিল। শামসুদ্দিনের মনে হয়েছে আলাদা করে রাষ্ট্র গঠনের জন্য এত কাঠখড় না পোড়ালেও বোধহয় চলতো। এই উপলব্ধির মধ্য দিয়ে লেখক দেশভাগের অনর্থকতাকেই তুলে ধরেছেন। হিন্দু মুসলিমের জাতিগত ও ধর্মগত বিভাজন আদতে কোনো সুফল বয়ে আনেনি, এই সত্যই উপন্যাসের কেন্দ্র। এরপর নেক্সট পয়েন্ট, নীলকণ্ঠ পাখির প্রতীকী অর্থ। উপন্যাসের শিরোনাম নীলকণ্ঠ পাখির খোঁজে অত্যন্ত প্রতীকী। এই নীলকণ্ঠ পাখি হলো শান্তি, স্থিতিশীলতা এবং স্বাভাবিক জীবনের প্রতীক। দেশভাগ এই নীলকণ্ঠ পাখিকে
মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। মনীন্দ্রনাথ, শামসুদ্দিন, সোনা, মালতী, রঞ্জিত এবং ফতিমা সকলেরই জীবনে এই নীলকণ্ঠ পাখি অধরা রয়ে গেছে। নিরুদ্দেশ পাগলা ঠাকুর যেমন আর ফিরে আসেনি, তেমনই দেশভাগের ফলে হারিয়ে যাওয়া জীবনের স্বস্তিও আর ফিরে আসেনি। লেখক অতীন বন্দ্যোপাধ্যায় নিজেও দেশভাগ ও উদ্বাস্তু সমস্যার শিকার ছিলেন, আর সেই ব্যক্তিগত অভিজ্ঞতা উপন্যাসের সোনাদের দেশত্যাগের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। এরপর সর্বশেষ পয়েন্ট করবে, প্যারা করে লিখবে। পরিশেষে বলা যায়, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি কেবল একটি ঐতিহাসিক ঘটনার বিবরণ নয়, এটি মানুষের অন্তরের গভীর বেদনা, ক্ষত এবং আশাভঙ্গের এক মর্মস্পর্শী দলিল। দেশভাগের করুণ চিত্র, স্বজন হারানোর হাহাকার এবং মানবিক সম্পর্কের জটিলতা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে ফুটিয়ে তুলে লেখক বাংলা সাহিত্যে এক অনন্য অবদান রেখেছেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজা আসে রাজা যায় গল্পে লেখক প্রফুল্ল রায় তোরাব আলী চরিত্রটিকে কিভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন তা তোমার নিজের ভাষায় আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, তোরাব আলী চরিত্র। প্রফুল্ল রায় রাজা আসে রাজা যায় গল্পে তোরাব আলী চরিত্রটিকে অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলেছেন তার সুবিধাবাদী এবং অর্থলোভী স্বভাবের নিখুঁত চিত্রণের মাধ্যমে। তোরাব আলীর চরিত্রটি বিশ্লেষণ করলে এর বিশ্বাসযোগ্যতা স্পষ্ট হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট, তোরাব আলী সুবিধাবাদী সমাজের প্রতিচ্ছবি। তোরাব আলী গ্রামের একজন সম্পদশালী গৃহস্থ। গল্পে তাকে চিরকালের সুবিধাবাদী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে। লেখকের লেখনীতে তোরাব আলীর এই ধনী আরও ধনী হতে চায়, এই প্রবৃত্তিটি অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে। যখন রাজেক তার বাড়িতে কামলা খাটত, তখন তোরাব তাকে মানুষ হিসেবে কোনো পাত্তা দেয়নি। এটি সমাজের সেই অংশের প্রতিচ্ছবি যারা নিম্নবর্গের মানুষকে মূল্যহীন মনে করে। এরপর নেক্সট পয়েন্ট, সম্পর্কের রং বদলানো। গল্পের মোড় ঘোরে যখন রাজেক বৈকুণ্ঠ সাহার বিপুল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে প্রায় 8 মাস ধরে তার মালিক হয়ে ওঠে। এখানেই তোরাব আলীর সুবিধাবাদী মানসিকতা চূড়ান্তভাবে প্রকাশিত হয়। যে তোরাব আগে রাজেককে তুই তোকারি করত, সে হঠাৎ একদিন যেচে রাজেকের বাড়িতে যায়, তার সম্পত্তি ঘুরে দেখে এবং তাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে আসে। এমনকি নিজের মেয়ের সঙ্গে রাজেকের বিয়েও ঠিক করে ফেলে। তোরাব আলীর এই আচরণে কোনো মানবিকতা নেই, আছে কেবল স্বার্থসিদ্ধির উদ্দেশ্য। সে বোঝে যে মেয়ের বিয়ে রাজেকের সঙ্গে দিলে বৈকুণ্ঠ সাহার সম্পত্তি তার নিজের পরিবারের অংশ হয়ে যাবে। এই ধুরন্ধর চাল তাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে, কারণ সমাজে এমন চরিত্র বিরল নয় যারা অর্থের লোভে যে কোনো সম্পর্ক পাতাতে প্রস্তুত থাকে। এরপর নেক্সট পয়েন্ট, অর্থের মাপকাঠিতে মানুষের বিচার। তোরাব আলীর বিশ্বাসযোগ্যতার চূড়ান্ত প্রমাণ পাওয়া যায় যখন রাজেক জানায় যে বৈকুণ্ঠ শাহ আমিনকে নিয়ে ভারতে তার সম্পত্তি অদল বদল করতে আসছে। এই খবর শোনা মাত্রই তোরাব আলী মুহূর্তের মধ্যে রাজেকের সঙ্গে তার মেয়ের বিয়ে ভেঙে দেয়। যে রাজেককে সে কিছুদিন আগেও মিয়া বলে ডাকত এবং জামাই বানাতে চেয়েছিল, সম্পত্তি না থাকার কারণে তাকে ত্যাগ করতে তোরাব আলীর একটুও দ্বিধা হয় না। এই ঘটনাটি দেখায় যে তোরাব আলী মানুষকে অর্থের মাপকাঠিতে বিচার করে। তার কাছে রাজেকের সততা বা নির্লোভী স্বভাবের কোনো মূল্য নেই। সে আসলে মানুষকে নয়, অর্থের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল। প্রফুল্ল রায়, এরপর নেক্সট প্যারা করে লিখবে। প্রফুল্ল রায় তোরাব আলীকে এমন একটি চরিত্র হিসেবে গড়ে তুলেছেন যা সমাজের এক কঠোর বাস্তবতা তুলে ধরে। সমাজে এমন রং বদলানো গিরগিটির সংখ্যা কম নয় যারা পরিস্থিতির সঙ্গে নিজেদের বদলে ফেলে এবং অর্থের লোভে যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত থাকে। এদিক থেকে তোরাব আলী কেবল একটি কাল্পনিক চরিত্র নয়, বরং আমাদের সমাজেরই এক অত্যন্ত বাস্তব এবং চেনা প্রতিচ্ছবি। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল 3 নম্বর, এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সারে লিখবে, সাহিত্যের নামকরণ একটি উল্লেখযোগ্য বিষয়। সমাজের ছেলে মেয়ের নামকরণ অনেক ক্ষেত্রে সার্থকতায় পৌঁছে যায় না। কানা ছেলের নাম পদ্মলোচন কিংবা বোবা মেয়ের নাম লোকময়ী হতেই পারে, কিন্তু রচনার ক্ষেত্রে লেখক লেখিকার নামকরণ বিবেচনা করেই দেন, কারণ নামকরণ সার্থকতা সাহিত্য বিচারের একটি বিশেষ বিষয়।
আলোচ্য গল্পের নামকরণ এপার গঙ্গা ওপার গঙ্গা কতটা সার্থক বিবেচ্য বিষয় সেটাই। এরপর দেখো নেক্সট প্যারা করে লিখবে, এক অন্ধকার পথে বলা যায় বিপথে, অর্থাৎ আঁকাবাঁকা পথে দেশ চলেছে দেশ খুঁজতে। পাকিস্তান হিন্দুস্তান জন্ম নিয়েছে সদ্য স্বাধীন ভারতবর্ষের বুক থেকে। লজ্জাকর ধর্মীয় বিভাজনে অদল বদল চলেছে দেশের মানুষের। হিন্দুদের দেশ হিন্দুস্তান আর মুসলমানের দেশ পাকিস্তান। এই সীমান্তে এসে বহু লোক দিশা হারাচ্ছে ঘরের মানুষ। সুদাম দুর্গার বৃত্তান্ত সেই রকম নিত্য ঘটে যাওয়া সাধারণ মানুষের সাধারণ কাহিনী। সুদাম তার স্ত্রী দুর্গাকে রেখে যায় মুসলমান স্টেশন মাস্টারের স্ত্রীর জিম্মায়, কারণ সীমান্ত পার হওয়ার 25 টাকা তার ছিল না। 21 দিন পর ফিরে এসে সুদাম শোনে দুর্গা আত্মহত্যা করেছে। বিশ্বাস হয় না তার, সেভাবে কেউ না কেউ দুর্গাকে ধরে নিয়ে গেছে। তো এখন কাকতি মিনতি করতে থাকে সে, সকলের পায়ে পড়ে। শেষ অবধি অর্ধ পাগল জীবন মৃত অবস্থায় সুদাম পথকেই তার ঠিকানা করে নেয়। এই আশায় সে দুর্গার দেখা আজ না হয় কাল সে পাবেই। বৃথা আশা তার মরিতে মরিতেও মরে না। ছেলে ভোলানো ছড়াই আমরা পড়েছিলাম, এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর, তারই মাঝে বসে আছেন শিব সদাগর। অর্থাৎ দুদিকে সমান পরিস্থিতি, দুকুল প্লাবনী নদীর জলে। এখানে দুই দেশ, ভারত পাকিস্তানকে দুই দিকের গঙ্গা বলে ইঙ্গিত দিয়েছেন লেখিকা। দেশ বিভাজিত হয়ে মানুষদের ধর্মকেন্দ্রিক বিভাজনের ফলে সে জনপ্লাবন দেখিয়েছিল, যে ডামাডোল তৈরি হয়েছিল, সেই জনপ্লাবনকে লেখিকা নদীর দুকুলের সঙ্গে তুলনা করেছেন। এই সময়ের একটি দম্পতির বিচ্ছিন্ন হয়ে যাওয়া লেখিকা অসামান্য দক্ষতায় তুলে এনেছেন। দুর্গাকে হারিয়ে সুদামের পরিস্থিতি যা হয়েছিল তাতে কোনো দিকেই তার যাওয়ার ইচ্ছা ছিল না। যে বর্ডার পার করার জন্য সে টাকা জোগাড় করেছিল, হিন্দু অফিসার থেকে তাকে নিয়ে যেতে চাইলে সে অস্বীকার করে। অর্থাৎ দুর্গাকে ছাড়া আর দুদিকেই গঙ্গার এপার ওপার বলে মনে হয়েছিল। যে সুখের নীড় বাঁধতে সে পাকিস্তান ছেড়ে ভারতে যাচ্ছিল, সেই নীড়ের সুখ পাখি ছিল দুর্গা। তাই দুর্গার মৃত্যুর পর তাকে ফিরে না পেয়ে সংসার করার বাঁচার ইচ্ছা দুটো চলে গিয়েছিল সুদামের। দুই গঙ্গার মধ্যে চরের মতো নো ম্যানস ল্যান্ড হয়ে গিয়েছিল তার ঠিকানা। জন্তুর মতো শব্দ ব্যবহারের মাধ্যমে লেখিকা বুঝিয়েছেন কিভাবে একজন মানুষ তার অনুভূতি হারিয়ে ফেলে রাষ্ট্র রাজনৈতিক ধাক্কায়। সুতরাং এ গল্পের মাধ্যমে লেখিকা মাতসোনাইকে বুঝিয়েছিলেন। তাই এপার গঙ্গা ওপার গঙ্গা নামকরণ এ গল্পের জন্য সার্থক ও ব্যঞ্জনধর্মী যথাযথ। এরপর দেখো নেক্সট সর্বশেষ 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচিত তোমাকে বলেছিলাম কবিতার আনন্দ ও যন্ত্রণার উপলব্ধির কথা কিভাবে ব্যক্ত হয়েছে তা তোমার নিজের ভাষায় আলোচনা করো। দেখো উত্তরে লিখবে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তোমাকে বলেছিলাম কবিতাটি দেশভাগের গভীর যন্ত্রণা এবং ব্যক্তিগত প্রতিজ্ঞা ভঙ্গের আক্ষেপ নিয়ে রচিত। কবিতার জন্মভূমিকে উদ্দেশ্য করেই এই কবিতায় নিজের আনন্দ ও যন্ত্রণার উপলব্ধিকে নিপুণভাবে ফুটে তুলেছেন। নেক্সট পয়েন্ট, আনন্দের উপলব্ধি। কবিতায় আনন্দের প্রকাশ ঘটেছে কবির স্মৃতি রোমন্থনে। তিনি যখন তার জন্মভূমিতে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন তখন সেই মুহূর্তে এক ধরনের আনন্দ ছিল। অশ্বত্থ গাছের বাঁয়ে ঝালডাঙ্গার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের ভিতর দিয়ে অস্তরাগের রঙিন আভায় নৌকায় গলুইয়ে মাথা রেখে নদীর কলধ্বনি কানে নিয়ে ঘরে ফেরার যে স্বপ্ন কবি দেখেছিলেন তাতে এক গভীর সুখ ও শান্তি নিহিত ছিল। মাতৃভূমির প্রতি এই অকৃত্রিম টান এবং সেখানে ফিরে আসার আকাঙ্ক্ষা, এগুলি সবই আনন্দের উৎস। কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে পংক্তির মতো নীরেন্দ্রনাথেরও এই আকুতি শৈশবের লীলাভূমিতে আজন্ম বিচরণের ইচ্ছারই প্রতিফলন, যা এক নিছক আনন্দময় অনুভূতি। নেক্সট পয়েন্ট, যন্ত্রণার উপলব্ধি। তবে কবিতার প্রধান সুরটি হলো যন্ত্রণা। এই যন্ত্রণা মূলত প্রতিজ্ঞা ভঙ্গের আক্ষেপ থেকে উদ্ভূত। দেশভাগের কারণে কবির পক্ষে তার জন্মভূমিতে ফিরে আসা সম্ভব হয়নি। তিনি তোমাকে অর্থাৎ তার মাতৃভূমিকে যে কথা দিয়েছিলেন, আমি তোমাকে বলেছিলাম এই যাত্রাটা কিন্তু কিছু নয়, আবার আমি ফিরে আসব, সেই কথা তিনি রাখতে পারেননি। এই অক্ষমতা কবির মনে গভীর মনোবেদনা সৃষ্টি করেছে। ফিরব বললে ফেরা যায় নাকি, পেরিয়েছ দেশকাল যান নাকি, নেই সময়। এই পংক্তিগুলো কবির বাস্তবতা নির্মম উপলব্ধি এবং ফিরে আসতে না পারার অসহত্বকে তুলে ধরে।
যৌবনের দুর্বার আবেগে করা সংকল্প আজ তার কাছে অধরা এবং এই লক্ষ্যভ্রষ্টতার যন্ত্রণা তাকে প্রতিনিয়ত পীড়িত করে। কবিতার ছত্রে ছত্রে এই করুণ রাগিনী ধ্বনিত হয়েছে, তাই ঘরে ফেরা হয়নি কবির। প্রতিজ্ঞা ভাঙার যন্ত্রণাকে বুকে নিয়ে জীবন সাহান্যে কবি মনে করেন তার কথা দিয়ে কথা না রাখার কথা। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে আনন্দ ও যন্ত্রণার সহাবস্থান। তোমাকে বলেছিলাম কবিতাটি আনন্দ ও যন্ত্রণার এক দ্বান্দ্বিক সহাবস্থান দেখায়। একদিকে কবি স্মৃতির আনন্দময় জগতে বিচরণ করেন, যেখানে তার ফেলে আসা গ্রাম অস্তরাগ আর নদীর কলধ্বনি আজও যেন তার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে বর্তমানের বাস্তবতা তাকে স্মরণ করিয়ে দেয় যে সেই মধুর স্মৃতিগুলি এখন কেবলই অধরা স্বপ্ন, আর এই অসম্পূর্ণতা জন্মভূমির সঙ্গে বিচ্ছেদের বেদনা মথিত গাঁথা হয়ে উঠেছে। কবির জন্য এই স্মৃতিগুলি একই সাথে আনন্দের উৎস এবং চরম যন্ত্রণার কারণ। এই বেদনা তার অন্তরের গভীর পথিত, যা তাকে নিজের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য আজীবন আক্ষেপ করায়। এরপর নেক্সট প্যারা করে লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতার মাধ্যমে দেশভাগের কেবল রাজনৈতিক বিভেদই নয়, বরং তার মানবিক ও আত্মিক প্রভাবকেও তুলে ধরেছেন, যা এক চিরন্তন আকুতি ও আক্ষেপে পরিণত হয়েছে।